রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি, উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচার উৎখাতের প্রতীক, শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, দেশে ফিরলেন আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া 14 শ্রমিক, প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ, সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করেছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন, সেটা হয়তো কিছুটা কম। তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরও ঘি ঢেলে দিয়েছে আগুনে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি, হোস্টেজ হয়ে গেলাম নাকি জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া এই বলয়ে পড়ে গেলাম কিনা, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের। এটা সামরিক বাহিনীর জন্য কথা, বাট কূটনৈতিক পর্যায়ে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে। যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের। এটার কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে একটি কমিটি গঠন করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাশাপাশি স্বৈরাচারী শাসনের 16 বছরের নিপীড়নের চিত্রও থাকবে এই জাদুঘরে। গণভবন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আরও বলেন, এটি স্বৈরাচার উৎখাতের প্রতীক হিসেবে পৃথিবীর বুকে একটি অনন্য নিদর্শন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। গণভবন পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাদুঘরের রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের 36 দিনের পুরো দিনলিপির পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের নিপীড়নের চিত্র স্থান পাবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশ বিদেশের শিল্পী ও জাদুঘরের বিশেষজ্ঞ এবং স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়া হবে। স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে
এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সরকার সমর্থন করে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাত্র 7 জনের ছোট দল নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের সময় যেখানে 1.5 থেকে 200 সফর সঙ্গী যেতেন ভ্রমণে আর্থিক অপচয় হতো 20 থেকে 25 কোটি টাকা, সেখানে প্রধান উপদেষ্টার সফরটি দেশের জন্য হতে পারে অনন্য নজির, এমনটি বলছেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এটাই হবে তার প্রথম বিদেশ সফর। এ পর্যন্ত অধিবেশনে যোগ দিতে যাওয়ার মধ্যে মাত্র 7 জনের এই দল হবে সবচেয়ে ছোট বহর। অথচ শেখ হাসিনার আমলে সফরসঙ্গী হিসেবে অংশ নিতেন 1.5 থেকে 2 শতাধিক, যেখানে থাকতেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি। এক একজনের পেছনে ন্যূনতম সরকারি অপচয় 5 থেকে 10 লাখ টাকা, মোট অপচয় 20 থেকে 25 কোটি টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের এ সফর হতে পারে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। ছোট পরিসরে গেলে অর্জন কমে যাবে এটা ভাবার তো কোনো কারণ নেই। নিশ্চয়ই ডক্টর ইউনূস তার বক্তৃতায় তুলে ধরবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি, আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়ে উনি কথা বলতে পারবেন। রিটার্ন অন মানি যদি বলেন, তো সেই জায়গায় এই এতগুলো লোক নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটা ভালো মেসেজ যাচ্ছে যে প্রয়োজন অনুযায়ী খরচ এবং আমার কাজ অনুযায়ী লোক। প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সুদৃষ্টি পাবে বাংলাদেশ, মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ধরেন এখনকার প্রয়োজন, সামনের দিনগুলোতে প্রয়োজন, সেই প্রয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, সহযোগিতা আমাদের দরকার, সেটা তিনি তুলে ধরবেন। কারোর সাথে যদি বড় কোনো বৈঠক হয়, আমাদের তো এখন ডলার সংকট চলতেছে, বিদেশি মুদ্রার সংকট, যে কারণে আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADB-র কাছে সহায়তা চাচ্ছি। সো সেই ব্যাপারে একটা ব্রেক থ্রু করারও চেষ্টা হতে পারে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এ সফরের গুরুত্ব স্বমহিমায় উজ্জ্বল হওয়ারও আশা তাদের। দেখতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংস আক্রমণে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত 11 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এ সময় প্রধান উপদেষ্টার নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আহত 4 শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। 4 জনই মাথায় গুলিবিদ্ধ হন। আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডিত হওয়া 57 বাংলাদেশির 14 জন দেশে ফিরেছেন। বিমানবন্দরে নেমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। মাহতাব মিনহাজের প্রতিবেদন। অবশেষে দেশে ফেরা আরব আমিরাতে সাধারণ ক্ষমাপ্রাপ্ত 57 শ্রমিকের মধ্যে 14 জন শনিবার রাত 10টায় দেশে ফেরেন। এর মধ্যে চট্টগ্রামে 12 জন এবং ঢাকায় 2 জন অবতরণ করেন। পরে শাহজালাল বিমানবন্দরে 14 জনকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। নিকটাত্মীয়ের পাশাপাশি তাদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। ডক্টর ইউনূস স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করব আমি জানি না, যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল। ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসাবে দেশে ফিরে আসছি। আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় আরব আমিরাতে অন্য বন্দীদের দ্রুত মুক্তির পাশাপাশি প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো, প্রবাসী সরকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। এস আলমের দাপট দেখিয়ে 1000 কোটি টাকার ঋণ, মানা হয়নি কোনো নিয়ম। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। বিএনপি কর্মীদের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কার চায় বিএনপি। তিন বছর আগে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে 1200 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাকতাই শাখা। সুদে আসলে এখন ব্যাংকের পাওনা 1448 কোটি টাকা। জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকেও প্রতিষ্ঠানটি ঋণ পায় 340 কোটি টাকা। দুবাই পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরীকে আটকের পর অর্থ পাচার আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2021 সালে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 1209 কোটি টাকা ঋণ নেয় ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরী। ব্যাংকে জামানত হিসাবে যে জমি দেওয়া হয় তার বাজার মূল্য মাত্র 592 কোটি টাকা। 3 বছরে 1 টাকাও পরিশোধ না করায় সুদে আসলে ব্যাংকের পাওনা এখন 1448 কোটি টাকা। আনসারুল আমাদের এখান থেকে আপনার বিনিয়োগ নিয়েছেন একটা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। ওটার এগেনস্টে উনি 4টা শিডিউল সিকিউরিটি দিয়েছেন। ওটার এগেনস্টে আমাদের পাওনা ব্যাংকে বর্তমান 1209 কোটি, প্রিন্সিপাল প্রফিট সহ 1448 কোটি টাকা। ঋণ অনুমোদনের নথিতেই প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয় চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনে, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি ওই ঠিকানায়। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। সিকিউরিটি তো আপনার তুলনায় কম আছে। এটা আমাদের প্রধান কার্যালয় যেভাবে অনুমোদন দিয়েছেন সিকিউরিটি, ওভাবে ওনারা যেটা অফার করছেন 4টা শিডিউল, 2টা চট্টগ্রামে, 2টা ঢাকাতে, এগুলি তো আমরা দেখতেছি। আমাদের হেড অফিস স্যার আছেন, ওনারা এগুলি ভিজিট করতেছেন।
এদিকে একই কায়দায় 2022 সালে জনতা ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে 340 কোটি টাকা ঋণ নেন আনসারুল করিম। ব্যাংক খেকো এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে 1150 কোটি টাকার এফডিআর দেখিয়ে নেওয়া হয় এই ঋণ। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিধান থাকলেও ইনহারেন্ট ট্রেডিংকে করোনার সময় 170 কোটি টাকা প্রণোদনা দেয় ইসলামী ব্যাংকের ওই শাখা। আনসারুল করিম চৌধুরীর এই দাপটের কারণ হলো তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকের ঋণ পরিশোধ না করে গেল সোমবার দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আনসারুল করিম। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় আবারও উত্তাল মণিপুর রাজ্য। শনিবার জিরিবাম জেলায় 2 সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। গেল রবিবার থেকে মণিপুরে বিদ্রোহীদের ড্রোন ও রকেট হামলার জেরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা রাজ্য। আসাম রাইফেলস ও সেনাবাহিনী ছাড়াও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশের 60,000-এর বেশি সেনা। তবে এই নিরাপত্তা বলয় সত্ত্বেও নতুন করে এই সহিংসতার ঘটনা সামনে এলো। এই ঘটনার পর শনিবার রাজ্যের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ 2টি স্থানে রকেট হামলায় 1 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়। এবার খেলার সংবাদ। ভারত সিরিজের ক্যাম্পে প্রধান কোচ হিসেবে থাকছেন চন্ডিকা হাতুরে সিংহে। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সোমবার থেকে শুরু হবে অনুশীলন। দলে নেই কোনো ইনজুরির সমস্যা। 15 সেপ্টেম্বর ভারত যাবে টাইগাররা। পারভেজ খোকনের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলেছে বাংলাদেশ, গড়েছে ইতিহাসও। তবুও কোচ চন্দ্রিকা হাতুরে সিংহের থাকা না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তান থেকে দেশে ফিরে পরদিনই হাতুরে সিংহে গেছেন অস্ট্রেলিয়ায়। শঙ্কা জেগেছিল কবে ফিরবেন দেশে, কবে যোগ দেবেন দলের সঙ্গে। তবে বিষয়টি খোলাসা করল বিসিবি। ইনজুরির সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। ভারত সফর সামনে রেখে আজও অনুশীলন করেছেন টি-20 দলের বিবেচনায় থাকা সদস্যরা। তবে 9 সেপ্টেম্বর থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। ইনজুরির কোনো সমস্যা নেই দলে। আর সাকিব আল হাসানও ইংল্যান্ড থেকে সরাসরি যাবেন ভারতে। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। 19 সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি, উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচার উৎখাতের প্রতীক, শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21
21/24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।